আসসালামু আলাইকুম। আমরা এখন আলোচনা করব গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন জিএফআই এর মডিউল বি বোর্ড অ্যান্ড ইটস রেসপন্সিবিলিটিস লেকচার শীট 2। তো এই লেকচার শীট 2 থেকে আলোচনা করব 10 নম্বর প্রশ্ন। তো 10 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ইজ গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। গভর্নেন্স ফ্রেমওয়ার্ক কি? তো গভর্নেন্স ফ্রেমওয়ার্ক এই বিষয়গুলো আমাদের কাছে কিন্তু মানে মাথার মধ্যে ঘুরপাক মানে খাবে। এগুলা পরীক্ষা হলে যখন যাবো তখন কেমনে কি লিখবো, এই জিনিসগুলো কিন্তু আমাদের ঘুরপাক খাবে। তখন আপনার এই ঘুরপাক খাইতে দেওয়া যাবে না, এটা সহজভাবে নেবেন আপনি বিষয়টা। গভর্নেন্স এবং ফ্রেমওয়ার্ক এই দুটি শব্দকে আলাদা করে নেবেন। গভর্নেন্স হচ্ছে সুশাসন, সুশাসন। ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা নির্দিষ্ট কাঠামো, একটা নির্দিষ্ট ছক বা কাঠামো। তাহলে গভর্নেন্স ফ্রেমওয়ার্কটা কি? যে আমাদের কোন প্রতিষ্ঠানের যে নিয়ম নীতি শৃঙ্খলা সুশাসন বা কার্যপ্রণালী যে একটা কাঠামোগত মাধ্যমে পরিচালিত হয়, সেটাকে আমরা গভর্নেন্স ফ্রেমওয়ার্ক বলি। তো এইভাবে প্রথম অবস্থায় আপনি এই বিষয়টা আপনি থিমটা মাথার মধ্যে নিয়ে আসবেন, তাহলে আপনি এটা লিখতে পারবেন, সহজে লিখতে পারবেন। এখানে বলা আছে যে গভর্নেন্স ফ্রেমওয়ার্ক হলো এমন একটি সিস্টেম যা সংস্থার বা প্রতিষ্ঠানের সমস্ত স্তরে, যত স্তর আছে সমস্ত স্তরের প্রত্যাশা, উদ্দেশ্য, কর্মক্ষমতা, ঝুঁকি প্রবণতা, রিপোর্টিং, প্রয়োজনীয়তা স্পষ্টতা এবং তদারকি প্রদান করে। তাহলে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে সকল ধরনের যে কার্যক্রম একটা নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে পরিচালিত হয়। এটা হচ্ছে আমাদের কাছে গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। তো এটি সুশাসনের নীতি, মূল্যবোধ, সংস্কৃতি, জবাবদিহি, কর্মক্ষমতা প্রতিষ্ঠা করে। আচ্ছা, তো একটি গভর্নেন্স ফ্রেমওয়ার্কের উদ্দেশ্য হলো সংগঠন জুড়ে বা প্রতিষ্ঠান জুড়ে সামঞ্জস্যতা নিশ্চিত করা, নিয়ন্ত্রক এবং বিধিবদ্ধতা প্রয়োজনীয়তা পূরণ করা এবং কার্যকর এবং সহ নিয়ন্ত্রণ অর্জন করা, পরিবর্তনগুলি পরিচালনা করার নমনীয়তা প্রদান। দুটি স্বতন্ত্র দিক নিয়ে গঠিত শাসন এবং ব্যবস্থাপনা। তাহলে এখানে এই যে দুটি বিষয় গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, এই গভর্নেন্স ফ্রেমওয়ার্ক দুটি স্বতন্ত্র বিষয় নিয়ে গঠিত। একটা হচ্ছে শাসন আর একটা হচ্ছে ব্যবস্থাপনা। শাসন বলতে অনুশাসন বা একটা নিয়ম মাফিক আমাদের কার্যক্রম চলবে, আর সেই কার্যক্রম বা সেই নিয়মটা ফলো করার জন্য আমাদের ব্যবস্থাপনা থাকবে। আমাদের একটা নির্দিষ্ট কার্যপ্রণালী থাকবে। গভর্নেন্স সাইডে এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট, ডিরেকশন, ভিশন, মিশন, স্ট্র্যাটেজি জড়িত থাকে, যেখানে ম্যানেজমেন্ট সাইডে রয়েছে বাস্তবায়ন, এক্সিকিউশন, কার্যকরী অপারেশনাল ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, পলিসি এবং পদ্ধতি উন্নয়ন ও বাস্তবায়ন। গভর্নেন্স ফ্রেমওয়ার্কের উদ্দেশ্য হলো সুশাসনের নীতিগুলি নির্ধারণ করুন, যা আমাদের ক্রিয়াকলাপগুলির উপর ভিত্তি করে সংস্থা জুড়ে সামঞ্জস্য নিশ্চিত করুন। একটু মিউট করবেন। তো প্রতিষ্ঠান জুড়ে সামঞ্জস্য নিশ্চিত করে কর্পোরেট শাসন কাঠামোর রূপরেখা তৈরি করে। তাহলে গভর্নেন্স ফ্রেমওয়ার্ক হলো একটি নির্দিষ্ট কাঠামোতে আমাদের প্রতিষ্ঠানের যে সুশাসন, নীতি, মূল্যবোধ, সংস্কৃতি, জবাবদিহিতা কার্যক্রম যে পরিচালিত হয়, সেটা হচ্ছে আমাদের কাছে গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। আচ্ছা, তো এগুলা আমাদের টিকায় আসতে পারে। হ্যাঁ, তো টিকায় আমাদের সংজ্ঞামূলক বিষয়গুলো একটু আলোচনা আপনারা একটু পড়বেন বা বেশি গুরুত্ব দিবেন। তারপরে আমরা দেখবো 11 নম্বর, হাউ মেক্স এ স্ট্রং গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। আমরা একটি শক্তিশালী গভর্নেন্স ফ্রেমওয়ার্ক তৈরি কিভাবে করতে পারি আমরা। তাহলে কিভাবে একটি শক্তিশালী শাসন কাঠামো বা গভর্নেন্স ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি। তাহলে গভর্নেন্স ফ্রেমওয়ার্ক বিষয়টা আবারও বলি, এটা আমাদের কিন্তু মাথায় প্যাঁচ খায়
যে এটা কিভাবে লিখবো, কিভাবে শুরু করব, এতগুলো মানে ভুলে গেছি। গভর্নেন্স এবং ফ্রেমওয়ার্ক দুটো শব্দটার মানে আপনি বুঝে নেবেন, তারপরে হয়ে যাবে। গভর্নেন্স সুশাসন, নীতি, মূল্যবোধ, এগুলা সুশাসন। আর ফ্রেমওয়ার্ক হচ্ছে এক নির্দিষ্ট কাঠামো, যেমন আপনার প্রতিষ্ঠানে ব্যাংকের মানে ম্যানেজমেন্টের সবচেয়ে উঁচু পর্যায়ে বা ঊর্ধ্বতন পর্যায়ে থাকে এমডি, তার নিচে আমাদের এএমডি, ডিএমডি, সিও, এরকম অপারেশনাল হেড এরকম থাকে, আইটি হেড এরকম থাকে। তার নিচে আমাদের বিভিন্ন রকম হেড গুলো থাকে, যেমন বিজনেস হেড, রিটেল হেড, কর্পোরেট হেড এরকম। তারপরে আমাদের আস্তে আস্তে ক্লাস্টার হেড বা এরকম ভাবে থাকে আর কি। তারপরে ব্রাঞ্চ ম্যানেজার, তারপরে আমাদের অপারেশনাল ম্যানেজার, তারপরে জিবি ইনচার্জ, ক্যাশ ইনচার্জ, ক্রেডিট ইনচার্জ, তারপরে আমাদের অফিসার, টেলার এইরকম পর্যায়ে থাকে, তাই না? তাহলে এই যে এটা কি একটা প্রতিষ্ঠানের ইচ্ছা মতো চলে না, এটা একটা রূপরেখা আছে একটা প্রতিষ্ঠানে। কার নিচে কে থাকবে, কার নিচে কে থাকবে, কে কার লাইনম্যান, হ্যাঁ, কে কার কথা শুনবে, এইরকম আমাদের রূপরেখা থাকে, স্পষ্ট রূপরেখা থাকে। হ্যাঁ, তাহলে এই যে রূপরেখা, এটা হচ্ছে আমাদের কাছে ফ্রেমওয়ার্ক। এই যে একটা কাঠামো, এই কাঠামোটা হচ্ছে আমাদের কাছে ফ্রেমওয়ার্ক। কিন্তু এই কাঠামোটা কি, আমাদের যে সুশাসন এমডি থেকে শুরু করে আমাদের নিচে একবার এন্ট্রি লেভেলের অফিসার পর্যন্ত আমাদের এক নির্দিষ্ট নিয়ম, নীতি, কানুন, আইন মেনে আমাদের এই অফিসটা পরিচালিত, মানে ব্যাংকটা পরিচালিত হয়। এই যে একটা নির্দিষ্ট নীতির মাধ্যমে একটা নির্দিষ্ট কাঠামো অনুযায়ী আমরা যে সুশাসনটা আমাদের চর্চা হয়, সুশাসনটা আমাদের মাঝে বিরাজ করে, বা আমরা সেই নীতি মূল্যবোধ অনুযায়ী আমাদের কার্যক্রম পরিচালনা করি, সেটা হচ্ছে গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। এখন এই জিনিসটা যদি আমরা কার্যকর করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এক নম্বর বলছে স্পষ্ট ভূমিকা এবং দায়িত্ব থাকতে হবে। আমার আমার যে আমি যে অফিসার, আমি যে জিবি ডেস্কে বসি, বা আমি ক্রেডিট ডেস্কে বসি, বা আমি টেলার, আমি টেলারে বসি, তাহলে আমার দায়িত্ব কি, এটা স্পষ্ট থাকতে হবে। যদি স্পষ্টতা না থাকে, তাহলে কিন্তু সেটা আমরা গভর্নেন্স ফ্রেমওয়ার্ক কিন্তু শক্তিশালী হবে না, তাই না? যে আমাদের মধ্যে কাজের বিশৃঙ্খলা দেখা দিবে। আর যখনই কাজের বিশৃঙ্খলা দেখা দেবে, তখন আমাদের কাঠামোটা থাকবে না। তাহলে আপনি যে জীবিত আছে, তার একটা কাজের স্পেসিফিক উদ্দেশ্য থাকবে, যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা প্রিপেড কার্ড ডেলিভারি দেয়, এর উদ্দেশ্য হচ্ছে, আর এর ভূমিকাটাই হচ্ছে যে এই কার্ড ডেলিভারি দিবে, পিন ডেলিভারি দিবে, এরকম। অথবা সে রেমিটেন্স দেখবে, যত রেমিটেন্স সংক্রান্ত যেগুলো আছে সেগুলো দেখবে। আরেকজন আছে, সে অ্যাকাউন্ট খুলবে বা অ্যাকাউন্ট ইয়ে করবে, মানে ইনপুট দিবে, অ্যাকাউন্ট খুলবে সিস্টেমে, কোর ব্যাংকিং এ। এই যে কাজের স্পষ্টতা থাকতে হবে। এখন যাকে, যদিও আমরা এখন বর্তমানে স্মার্ট ব্যাংকিং এ আমরা একটি ডেস্কে বসেই সকল কাজ সম্পন্ন, যদিও এই কথা আমরা বলি, কিন্তু এটা হয় না, কিন্তু এটা সম্ভব হয়ে ওঠে না। কারণ এটা হচ্ছে আমাদের নামে বা আমাদের একটু গর্ব করার জন্য এই বিষয়গুলো বলি, কিন্তু বাস্তবে অন্য চিত্র। আমি এরকম 4th জেনারেশন ব্যাংকে কাজ করছি। একটা ডেস্কে বসলো, একটা কাস্টমার আসে বসলো, এটা আপনারা এই বাস্তবতা স্বীকার করবেন। আমার সামনে দুটি চেয়ার আছে, দুজন কাস্টমার আসছে বসছে, আমি তাদের সেবা দিচ্ছি। একজন অ্যাকাউন্ট খুলছে, একজন রেমিটের জন্য আসছে, আরেকজন আছে, তারা সাইড বেঞ্চে বসে আছে, সাইডে বসে আছে। এখন যদি আমি এনাকে সেবা দিতে চাই, তাহলে হয়তো আমাকে উঠে যেতে হবে, অথবা আমাকে টেলিফোনে কথা বলতে হবে, অথবা টেলিফোনে কথা বলে অনেক সময় হয় না, অফিসাররা ব্যস্ত থাকে, কাজে যাইতে হয়, যা কাজ করে নিতে। তাহলে এনার কাজ করে দেওয়ার জন্য যদি আমি বিভিন্ন ডেস্কে দৌড় মারি, হ্যাঁ, দৌড়ে যাই, তাহলে আমার ডেস্কে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। অথবা আমার আমার যে মেন্টালিটি, যে কাজ আমি করতেছি, সেই কাজের থেকে আমি ছুটে চলে যেতে পারি, তাই না? যে এনার কাজ করতে যদি আমাকে উঠে দৌড়াদৌড়ি করতে হয়, বা অথবা ফোনে আমাদের কথা বলতে হয়, তাহলে দেখা যাচ্ছে আমার কাজে ব্যাঘাত ঘটবে। তো এই বিষয়গুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা চাপিয়ে দেয় না, এক ডেস্কে বসে সব সেবা পাবে। সেটা কোনদিন সম্ভব, আদৌ সম্ভব হয় না। এটা হয় না। একসঙ্গে যখন 4-5 জন কাস্টমার আসে, এটা কখনোই সম্ভব হয় না।
একজন কাস্টমার হলে হ্যাঁ হচ্ছে, কিন্তু যেগুলো বিজি ব্যাংক সেগুলোতে সম্ভব হয় না। তো এই কথাটা আমি কি জন্য বললাম, যে স্পষ্ট দায়িত্বের কথা বলা আছে। তা আমাকে ওইরকম স্পষ্ট দায়িত্ব দিতে হবে যে আমি রেমিটেন্সটাই দেখব, অথবা আমি অ্যাকাউন্ট ওপেনিংটাই দেখব, অথবা আমি কার্ড ডেলিভারি বা পিন ডেলিভারি দিব, অথবা এরকম বিভিন্ন রকম কাজ আছে। তাহলে সেই দায়িত্বটা আমাদের স্পষ্ট থাকতে হবে। আমাকে যদি অন্যান্য দায়িত্ব দেয়, হ্যাঁ দিতে পারে, আমার লোডের মধ্যে আমি দিতে পারবো। আমার কাছে একজন আছে লকার, লকারে কাস্টমারকে সার্ভিস দেওয়া যে কি একটা জ্বালার বিষয়। এটা যে লকার লকার যে মেনটেন করে তারা জানে যে ভাইরা লকার মেনটেন করে, কিছু মনে নেন না, এগুলো ব্যাংকের কথাগুলো বলতেছি, যে কি এক যে জ্বালার বিষয়। লকার সে চাবেন এখন দৌড়াদৌড়ি শুরু করে দেন। হুম, এন্ট্রি পোস্টিং দেন, এটাতে মানে একজন কাস্টমারকে আপনি সেবা দিতে আপনার কাস্টমার আর অন্য কাস্টমার 12টা বেজে শেষ, মানে সার্ভিসই শেষ। তাহলে আমাকে যদি লকার দেয়, আমাকে যদি অ্যাকাউন্ট ওপেনিং দেয়, আমাকে যদি রেমিটেন্স দেয়, সব দেয়, তাহলে আমার সেবা সব শেষ, মানে আমাদের গভর্নেন্স কাঠামোটা শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের হেড অফিসের স্যাররা কিন্তু বলে না এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। ম্যানেজার স্যার এখন ভয়ে কি বলবে, জি স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে, ওকে স্যার, এটা এভাবে হবে, স্মার্ট হতে হবে, আরো আরো স্মার্ট হতে হবে। স্মার্ট কি কেউ কম? সবাই স্মার্ট। তাহলে অফিসারদের উপর এগুলা মানসিক নির্যাতন চালানো হয়। দেখ, সরি কথা, অনেক কথাই বললাম। তো আমি এই কথাটা বললাম এই জন্যই যে আমাদের এখানে দায়িত্বের স্পষ্টতা থাকতে হবে। হ্যাঁ, দায়িত্ব আপনারা হয়তো অনেকে একমত হবেন, অনেকে একমত হবেন না। যাই হোক, এটা আমার মতামত আমি বললাম, মানে আমি এরকম প্রবলেম ফেস করেছি তো। আচ্ছা, তো এরকম আমাদের স্পষ্ট থাকতে হবে। দায়িত্বটা কি এবং ভূমিকা এটা স্পষ্ট থাকতে হবে, তাহলে আমাদের গভর্নেন্স ফ্রেমওয়ার্ক শক্তিশালী হবে। অনেক কথা বললাম, কিছু মনে নিন না প্লিজ। তারপরে আছে শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা। আমাদের শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট থাকতে হবে, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ থাকতে হবে। যদি ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ যদি আমাদের না থাকে, তাহলে আমাদের গভর্নেন্স ফ্রেমওয়ার্ক ভালো মতো কাজ করবে না। কিরকম ভাবে ঝুঁকি ব্যবস্থাপনা কি, যে আমাদের ব্যাংকিং এ যখন আমরা কার্যক্রম করি, তখন আমাদের অবশ্যই বিভিন্ন রকম ঝুঁকি তৈরি হয়, বিভিন্ন রকম ঝুঁকি। সেটা ক্রেডিট ঝুঁকি হতে পারে, সেটা অপারেশনাল ঝুঁকি হতে পারে, সেটা কাস্টমারের সেবা প্রদানের মাধ্যমে বিভিন্ন রকম ঝুঁকি হতে পারে, ডকুমেন্টসের ঝুঁকি হতে পারে, এরকম বিভিন্ন রকম ঝুঁকি তৈরি হতে পারে। তো সেই ঝুঁকি ব্যবস্থাপনা যদি আমাদের কাছে না থাকে, মানে এই ঝুঁকিগুলো তৈরি হতে পারে, ঝুঁকি তৈরি হতে পারে, এটা দোষের না, ঝুঁকি তৈরি হতে পারে, বাট এই ঝুঁকিগুলো মিটিগেট করার জন্য, এই ঝুঁকিগুলো প্রশমিত করার জন্য আমাদের ব্যবস্থাপনা আছে কিনা বা আমাদের ব্যবস্থা আছে কিনা, এটা আমাদের দেখতে হবে। তাহলে এইরকম যদি ব্যবস্থা থাকে, তাহলে সেখানে সুন্দর শাসন কাঠামো গড়ে উঠবে সে প্রতিষ্ঠানে। তারপরে আছে কার্যকরী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। আমাদের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণটা আমাদের ভালো মতো থাকতে হবে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ যদি আমাদের হারিয়ে যায়, তাহলে কিন্তু আমরা আমাদের শাসন কাঠামো বলতে কোনো কিছুই থাকবে না। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আপনারা বুঝতেই পারতেছেন, একটা ব্যাংকের মধ্যে বিভিন্ন রকম কোন্দল সৃষ্টি হয়। হ্যাঁ, দুইজন তিনজন মিলে একজন পার্টি বা ওরা দুইজন তিনজন মিলে একটা গ্রুপিং হয়ে নিরীহ যে ব্যক্তি তার উপর মানে কাজ চাপায়, আর ওগুলো সব ফাঁকিবাজি করে, এইরকম বিভিন্ন রকম গ্রুপিং তৈরি হয়। আমাদের এই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণগুলো যখন হারিয়ে ফেলায়, ম্যানেজার সাহেব স্যার অনেক ভালো মানুষ, নরম সব মানুষ, কিছু কাউকে কিছু বলতে পারে না, তখনই আমাদের এই বিশৃঙ্খলা দেখা দিতে পারে, তখন আমাদের এটা হতে পারে না। তখন আমাদের এই যে শক্তিশালী সংগঠন কাঠামো, এটা আমাদের তৈরি হয় না। কে? হ্যাঁ, স্বাধীন অভ্যন্তরীণ নিরীক্ষা। আমাদের স্বাধীন অভ্যন্তরীণ নিরীক্ষা থাকতে হবে। স্বাধীন অভ্যন্তরীণ নিরীক্ষা বলতে অডিট অফিসার যেটা আমরা বলি, যে অডিট অফিসার আছে তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, তাদের উপর কখনো খবরদারি করানো যাবে না। ওরা স্বাধীনভাবে অডিট পরিচালনা করবে, তাহলে আমাদের সুশাসনটা ঠিক থাকবে। কারণ তারা যদি নিরপেক্ষ না হয়, তারা যদি কারো চাপে পড়ে, কারো ট্র্যাপে পড়ে, চাপে পড়ে বা কোনো কিছু বশবর্তী হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু শক্তিশালী ফ্রেমওয়ার্কটা গড়ে উঠবে না। স্বচ্ছ রিপোর্টিং স্বচ্ছ হতে হবে। এটা তো বুঝতে পারছেন, বোর্ডের তত্ত্বাবধান থাকতে হবে। বোর্ড দেখবে তাদের নির্দিষ্ট সময় পর পর, বোর্ড তাদের পরিচালনা কমিটি আছে, বোর্ডে সেগুলো আলোচনা হবে। যদি এরকম না বসে, না বোর্ড যদি পরিচালনা না হয় বা না যদি এরকম মিটিং বসে, তাহলে সেখানে আমাদের গভর্নেন্স ফ্রেমওয়ার্ক
ততটা শক্তিশালী হবে না। নৈতিক সংস্কৃতি থাকতে হবে, নিয়ন্ত্রক জড়িত ক্রমাগত উন্নতি। কোনো ধরনের পয়েন্ট এখানে আছে, এটা আপনারা বানিয়ে লিখতে পারবেন। পয়েন্টটা একটু মনে রাখবেন, মনে রাখার প্রয়োজন, এবং এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা, এরপর আছে আমাদের 12 নাম্বার, ব্যাংকিং সেক্টরের গভর্নেন্স ফ্রেমওয়ার্ক এবং কাঠামোর গুরুত্ব আলোচনা করা। এখানে কোনো কোনো প্রশ্নে ইয়া হয়েছে, মিস্টেক হয়েছে, করুন হবে। ব্যাংকিং সেক্টরের গভর্নেন্স ফ্রেমওয়ার্ক এবং কাঠামোর গুরুত্ব আলোচনা করা। অবশ্যই গুরুত্ব অনেক রয়েছে, গভর্নেন্স ফ্রেমওয়ার্ক এবং কাঠামোর গুরুত্ব অনেক রয়েছে। তাহলে আমরা আগের যে বিষয়গুলো আলোচনা করলাম গভর্নেন্স ফ্রেমওয়ার্ক সম্পর্কে, এই যে এখানে শক্তিশালী শাসন কাঠামো তৈরির জন্য মানে কিভাবে একটু শক্তিশালী গভর্নেন্স ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারে, এটা এখানে দেওয়া আছে। তো এখানে আবার বলা আছে যে ব্যাংকের জন্য গভর্নেন্স ফ্রেমওয়ার্ক কতটুকু গুরুত্ব, অনেক রকম গুরুত্ব রয়েছে। প্রথমে আছে ঝুঁকি ব্যবস্থাপনা, তারপরে আছে নিয়ন্ত্রক সম্মতি, মানে বাংলাদেশ ব্যাংকের প্রবিধান আমাদের মেনে চলতে হয়, সে প্রবিধান মেনে চলতে গিয়ে আমাদের অবশ্যই আমাদের গাইডলাইন ফলো করে চলতে হবে। খ্যাতি ব্যবস্থাপনা, আমাদের সুনাম অর্জন করতে গেলে আমাদের সেই গভর্নেন্স ফ্রেমওয়ার্ক অবশ্যই দরকার ব্যাংকে। ঝুঁকি ব্যবস্থাপনা, যদি আমরা সঠিক মতো কাজ করতে চাই, ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনা জন্য আমাদের গভর্নেন্স ফ্রেমওয়ার্কের গুরুত্ব অপরিসীম। কারণ গভর্নেন্স ফ্রেমওয়ার্ক যদি থাকে, তাহলে আমরা ঝুঁকি ব্যবস্থাপনা সঠিক মতো কাজ করতে পারবে। জবাবদিহিতা, অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, জবাবদিহিতা। আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা আমাদের যে গভর্নেন্স ফ্রেমওয়ার্ক থাকে, শাসন কাঠামো বা অনুশাসনটা যদি আমাদের ভালো মতো থাকে, তাহলে জবাবদিহিতা থাকবে। এই জবাবদিহিতা যখন থাকবে, তখন আমাদের ব্যাংকের কার্যক্রম নিরপেক্ষভাবে পরিচালিত হবে। আমি যদি কোনো কাজ করি, আমাকে জবাবদিহিতাই করতে হবে না। আমি ডিরেক্টরের ভাগনা, আমাকে কোনো কিছু বলা যাবে না, তার মানে তার কোনো জবাবদিহিতা নাই। আমি ম্যানেজার স্যারের প্রিয় লোক, তাহলে আমাকে কোনো কিছু, আমি যে কাজ করতেছি এটাই রাইট, এটা কোনো কিছু বলা যাবে না, এই ধরনের কিন্তু এখানে থাকা যাবে না। তাহলে জবাবদিহিতা ক্ষেত্রে আমাদের সুশাসনটা অবশ্যই অত্যন্ত জরুরি। কৌশলগত পরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা থাকতে হবে আমাদের। কৌশলগত পরিকল্পনাটা হচ্ছে আমাদের কৌশলগতই বলতে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো হাতে নেই আমরা, সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের সুশাসন প্রয়োজন। সুশাসন ছাড়া কোনো কিছুই সম্ভব না ব্যাংকে। তাহলে আপনার কাজের ডেস্কের যে কাজগুলো করেন, সেই কাজগুলোর যে এখানে পয়েন্টগুলো তুলে ধরেন, তাহলে আপনি এখানে ভালো মতো মানে অ্যান্সার করতে পারবেন। আপনার ডেস্কে কি কাজ করেন, আপনার ডেস্কে অপারেশনাল কাজ করেন, মানে সুষ্ঠু অপারেশনাল কার্যক্রম। সুষ্ঠু অপারেশনাল কার্যক্রম করতে গেলে গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, অবশ্যই শক্তিশালী গভর্নেন্স ফ্রেমওয়ার্ক প্রয়োজন, তা না হলে আমরা অপারেশনাল কাজকর্ম ঠিক মতো করতে পারি না, তাই না? তো তারপরে আছে নৈতিক আচরণ। নৈতিক আচরণ এখানে আছে, আমাদের নৈতিক আচরণের জন্য অবশ্যই গভর্নেন্স ফ্রেমওয়ার্কের প্রয়োজন আছে বা দরকার আছে। বিনিয়োগকারীদের আস্থা, আমাদের ব্যাংকে যারা ইনভেস্ট করছে, সেই ইনভেস্টরদের আস্থা অর্জনের জন্য আমাদের অবশ্যই গভর্নেন্স ফ্রেমওয়ার্কের প্রয়োজন। তারপরে আছে হচ্ছে কাস্টমারের আস্থা অর্জন বা কাস্টমারের আস্থা, কাস্টমারের সন্তুষ্টি অর্জন। কাস্টমারের সন্তুষ্টি অর্জন করতে গেলে অবশ্যই আমাদের গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। কারণ দেখেন, কাস্টমারের মধ্যে আলোচনা হয়, মার্কেটে আলোচনা হয় যে কোন ব্যাংকে টাকা রাখা নিরাপদ, কোন ব্যাংকে টাকা রাখলে ভালো, বা কোন ব্যাংকে এই সমস্যা নাই, কোন ব্যাংকে ডিরেক্টর মারামারি লাগে, ওই ব্যাংকে রাখা যাবে না বা সমস্যা। এই যে তার মানে কি, যে ওখানে আমাদের গভর্নেন্স ফ্রেমওয়ার্কের সমস্যা আছে, তাহলে ওই ব্যাংকে রাখা যাবে না। এগুলো কিন্তু আস্তে আস্তে যখন সরিয়ে যায়, তখন কিন্তু একটা ব্যাড ইফেক্ট পড়ে ব্যাংকের প্রতি। তাহলে এই বিষয়গুলো আপনি একটু আপনার মতো করে এখানে দিতে পারবেন, বা এই পয়েন্টগুলো দিলেও হবে, সমস্যা নেই। আপনি আপনার মতো করে পয়েন্টও দিতে পারবেন, সেটা প্রাসঙ্গিক হতে হবে। আচ্ছা, কর্পোরেট কালচার। কর্পোরেট বলতে তো আমরা বুঝি, কর্পোরেট বলতে সাধারণত যেটা বুঝি, যে আমাদের একবারে উচ্চ পর্যায়ের যে পরিবেশ, সেটা হচ্ছে আমাদের কাছে কর্পোরেট বলে আমরা জানি। কালচারটা হচ্ছে আমাদের সংস্কৃতি, কালচার ইংরেজি হচ্ছে সংস্কৃতি। তো এই সংস্কৃতিটা কি, কর্পোরেট হচ্ছে আমাদের একেবারে উচ্চ পর্যায়ের, আমাদের কোনো প্রতিষ্ঠান একবারে উচ্চ পর্যায়ের যে ব্যবস্থা, সেটাকে বলে কর্পোরেট। সংস্কৃতিটা হচ্ছে কি, সংস্কৃতিটা হচ্ছে মানুষের মূল্যবোধ, ইচ্ছা, আকাঙ্ক্ষা কে আমরা সংস্কৃতি বলি। মূল্যবোধ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, দৃষ্টিভঙ্গি
আচার আচরণ, সকলের সমষ্টিগত রূপই হচ্ছে সংস্কৃতি। আচ্ছা, তাহলে কর্পোরেট সংস্কৃতি কি? এই প্রশ্নটা আমাদের টিকে আসে এগুলো, হ্যাঁ, কর্পোরেট সংস্কৃতি। তো কর্পোরেট সংস্কৃতি বলতে কর্পোরেট সংস্কৃতি বলতে মূল্যবোধ, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, আচরণ, অনুসরণকে বোঝায়, যা সংজ্ঞায়িত করে যে কিভাবে একটি সংস্থার মধ্যে লোকেরা একে অপরের সাথে এবং বহিরাগত স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগ করে। তাহলে কর্পোরেট সংস্কৃতিটা হলো যে কোনো প্রতিষ্ঠানে যে কর্মকর্তা কর্মচারীরা আছে তারা একে অপরের সাথে কিভাবে মেলামেশা করে, কিভাবে চলাফেরা করে, কিভাবে কাজে সহযোগিতা করে, কিভাবে কাজ করে, এবং কিভাবে ব্যাংকের যে স্টেক হোল্ডার আছে, বিনিয়োগকারীরা আছে, তাদের সাথে কিভাবে আচার আচরণ করে, এর সম্মিলিত রূপই হচ্ছে আমাদের কাছে আমরা বলতে পারি কর্পোরেট সংস্কৃতি। এতে কোম্পানির মিশন স্টেটমেন্ট, যোগাযোগ শৈলী, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, ব্যবস্থাপনা শৈলী, কাজের পরিবেশ, কর্মচারীর সুবিধা, পুরস্কারের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। তো কর্পোরেট সংস্কৃতির মধ্যে বিভিন্ন রকম বিষয় অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ সংস্কৃতিটাই হচ্ছে আমাদের মূল্যবোধ, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, আচার আচরণ, অনুশীলন, এই সবগুলো মিলেই হচ্ছে আমাদের কাছে সংস্কৃতি। সংস্কৃতিকে আমরা মানুষের একজনের সাথে যে কাজ করবে বা সহযোগিতা করবে, সহযোগিতা করাটাও হচ্ছে একটা সংস্কৃতি। তো এই বিষয়গুলো বা কাউকে কাজ করে নেওয়ার যে একটা পরিবেশ তৈরি করা বা কাজ করে নেওয়াকে আমরা সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে কাজ করে নেওয়ার জন্য আমরা কর্মচারীদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিতে পারি। যেমন ব্যাংকের ক্ষেত্রে অনেক সময় না, প্রায় সারা বছরই লেগে থাকে ডিপোজিট ক্যাম্পেইন, অ্যাডভান্স ক্যাম্পেইন বা লোন ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন দিচ্ছে কি কারণে? যে যারা এত পার্সেন্টের বেশি করবে, অর্থাৎ যারা 20 কোরের বেশি নিয়ে আসবে বা 10 কোরের বেশি নিয়ে আসবে বা 10 কোর পর্যন্ত নিয়ে আসবে, তারা 5% করে কমিশন পাবে বা 2% করে কমিশন পাবে বা 0.5% কমিশন পাবে। এই যে প্রণোদনা দিচ্ছে এবং কর্মীকে উৎসাহ দিচ্ছে, এই উৎসাহ দেওয়ার ফলে সে কি আনছে, যে ডিপোজিট আনতেছে। এই জিনিসগুলো কিন্তু কর্পোরেট সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত। আপনার কর্পোরেট সংস্কৃতির মধ্যে কিন্তু এই বিষয়গুলো অন্তর্ভুক্ত। আচ্ছা, তো এখানে আমাদের বলা আছে কর্পোরেট সংস্কৃতি একটি সংস্থার গুরুত্বপূর্ণ দিক, এটি কর্মীদের সন্তুষ্টি, উৎপাদনশীলতা এবং ধরে রাখার উপর প্রভাব ফেলতে পারে। কর্মীদের সন্তুষ্টি, উৎপাদনশীলতা এবং ধরে রাখার উপর প্রভাব ফেলতে পারে। আচ্ছা, একটি ইতিবাচক কর্পোরেট সংস্কৃতি কর্মচারীদের অনুভূতি জাগিয়ে তুলতে পারে, উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে পারে, কর্মচারীদের সুস্থতাকে সমর্থন করতে পারে। যখন একটি নেতিবাচক সংস্কৃতি মনোবল, উচ্চ টার্নওভার এবং ক্রয় ক্ষমতা এবং কর্মক্ষমতা হ্রাস করতে পারে। মানে ইতিবাচক সংস্কৃতি এবং নেতিবাচক সংস্কৃতি আছে। ইতিবাচক সংস্কৃতি আমাদের উৎপাদনশীলতা বাড়ায়, কর্মচারীদের মধ্যে আমাদের ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে, আমাদের কাজকর্মগুলো সঠিকভাবে করতে পারে। আর নেতিবাচক সংস্কৃতির ফলে কর্মীরা তাদের মনোবল হারায়, মানে সবসময় জন্য শাসনের উপর রাখে, আপনার টার্গেট পূরণ হয়নি, আপনার তো চাকরি থাকবে না, আপনি এই কাজ করছেন, আপনি এই কাজ করছেন, এগুলো এই ধরনের যে একটা সংস্কৃতিটা ভয়ের সংস্কৃতি, এই ভয়ের সংস্কৃতি থাকলে কর্মীরা তার মনোবল হারিয়ে ফেলে, কর্মীরা তার উৎপাদনশীলতা থেকে বের হয়ে আসে, মানে অতটা কাজকর্ম সেরকম ভাবে ডিমোটিভেটেড হয়ে কাজ করে। তো একটি কর্পোরেট শক্তিশালী সংস্কৃতি বিকাশ এবং বজায় রাখার নেতৃত্ব কর্মীদের একইভাবে অবাধ প্রচেষ্টা এবং প্রতিশ্রুতি প্রয়োজন। এতে মূল্যবোধ এবং লক্ষ্যগুলি সুস্পষ্ট সেট প্রতিষ্ঠা করা। আচ্ছা, যাই হোক, বলে দিয়েছি অনেক কিছু। আচ্ছা, কর্পোরেট সংস্কৃতিটা আমরা একটু জানলাম এবং আমরা এভাবে ছোট ছোট ওয়ার্ডগুলো মানে করে নেব, তারপরে আমরা এটা করার চেষ্টা করব। আচ্ছা, ব্যাংকিং সেক্টর কর্পোরেট সংস্কৃতি বিকাশের গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ। ব্যাংকিং সেক্টরে কর্পোরেট সংস্কৃতি বিকাশের গুরুত্ব, অবশ্যই কর্পোরেট সংস্কৃতি আমাদের বিকাশের গুরুত্ব রয়েছে, কারণ কর্পোরেট সংস্কৃতি না থাকলে আমরা
কোনো কাজই ভালো মতো করতে পারবো না। সব যদি সংস্কৃতিটা সুষ্ঠু না হয়, তাহলে নেতিবাচক যদি সংস্কৃতি হয়, তাহলে আমরা কিন্তু ব্যাংকের কাজকর্ম সঠিকভাবে করতে পারবো না। আমরা উৎপাদনশীলতা আমরা ভালো মতো আমাদের ব্যাংকের যে প্রোডাক্টিভিটি আমরা আমরা আমাদের কাজের দ্বারা দেবো, সেটা আমরা করতে পারবো না। আচ্ছা, তো এখানে আমাদের কর্পোরেট সংস্কৃতি বিকাশের জন্য গুরুত্বটা কি কি কারণে গুরুত্ব? গ্রাহক সন্তুষ্টি, কর্মচারী নিযুক্তি ধরে রাখা। কর্মচারী এই যে দেখুন, কর্পোরেট সংস্কৃতি, কোনো কোনো ব্যাংকের কর্পোরেট সংস্কৃতি খালি কর্মী ছাঁটাই। হ্যাঁ, কিছুদিন আগে পত্রিকায় আসলো অমুক ব্যাংক এতজন কর্মী, মানে প্রায় ২৫০০ কর্মী কর্তন করে, মানে ছেটেছে। ওই ওই ব্যাংকে কি ভালো কর্মচারী আর যাবে? যাবে না, তাই না? ওই ব্যাংকে আর ভালো কর্মচারী যাবে না বা ভালো কর্মকর্তা যাবে না। কারণ কি? যে তার চাকরির নিশ্চয়তা থাকে না, সেখানে চাকরি যে করবে সে চাকরির ভয়ে থাকে। তাহলে আমরা গ্রাহক সন্তুষ্টিতে বুঝলাম যে আমাদের সংস্কৃতিটা ভালো থাকার ফলে আমরা গ্রাহকের সন্তুষ্ট থাকে। আর এই সংস্কৃতি ভালো থাকার পরে কর্মচারী আমরা নিযুক্তি করতে পারি, ভালো কর্মচারী আমরা মার্কেট থেকে হার্ন করতে পারি। যে আমরা আমাদের কর্পোরেট সংস্কৃতি, যেমন মার্কেটে অনেক ভালো ভালো কয়টা ব্যাংক আছে, হ্যাঁ, যে যাদের এমপ্লয়ি হওয়ার জন্য অনেকেই বসে আছে, যে আমাকে নিলে আমি অনেক খুশি, এরকম। তো আবার অনেক ব্যাংক আছে যেখানে আপনাকে বললেও আপনি ওই ব্যাংকে যাবেন না, আপনার স্যালারি বেশি দিলেও আপনি ওই ব্যাংকে যাবেন না। এই যে বিষয়টা, এটা হচ্ছে কর্পোরেট সংস্কৃতি, যে ওই ব্যাংকের কর্পোরেট সংস্কৃতি আলাদা, এই ব্যাংকের কর্পোরেট সংস্কৃতি আলাদা। তো এটা হচ্ছে কর্মচারী নিযুক্তি। আমরা সহজে কর্মচারীর সংস্কৃতি যদি সুস্থ হয়, সুস্থ সংস্কৃতি, ইতিবাচক সংস্কৃতি হয়, কর্মচারী আমরা ধরে রাখতে পারবো। মানে ভালো যে ট্যালেন্টেড যে আমাদের এমপ্লয়িরা আছে, সেই এমপ্লয়িরাদের আমরা ধরে রাখতে পারবো। হ্যাঁ, সে কথা বলা আছে। নৈতিকতা এবং সম্মতি, উদ্ভাবন এবং অভিযানযোগ্যতা, খ্যাতি, বিশ্বাস, এগুলা এখানে অনেকগুলো করে লেখা আছে, ১ লাইন ২ লাইন করে কিন্তু লিখতে হবে আমাদের। হ্যাঁ, যোগাযোগ এবং সহযোগিতার উন্নতি। তো এখানে আমাদের ৮টি দেওয়া আছে, আমরা ৫টি পয়েন্ট লেখার চেষ্টা করবো আর কি। কর্পোরেট সংস্কৃতি, ইতিবাচক সংস্কৃতি হলে আমাদের কি কি প্রভাব ফেলে, বা ইতিবাচক সংস্কৃতির ফলে আমাদের ব্যাংকের যে উন্নতি হয়, সে বিষয়গুলো আমরা এখানে ফুটে তুলবো আর কি। আচ্ছা, তারপরে আছে ১৫ নম্বর, ব্যাসেল কমিটি গাইডলাইন ফর মেজারিং বোর্ড পারফরমেন্স। বোর্ডের কর্মক্ষমতা পরিমাপে ব্যাসেল কমিটির নির্দেশিকা। তো ব্যাসেল কমিটির নির্দেশিকা এখানে দেওয়া আছে। ১ নম্বর হচ্ছে পর্যায়ক্রমে এর গঠন, আকার এবং বিন্যাস, পাশাপাশি কমিটি কাঠামো এবং সমন্বয় পর্যালোচনা করা। প্রতিটি বোর্ড সদস্যের চলমান উপযুক্ততা পর্যায়ক্রমে মূল্যায়ন করা। অন্তত এছাড়া বোর্ডে তার কর্মক্ষমতা বিবেচনা করা হয় পৃথকভাবে। আচ্ছা, মূল্যায়ন অংশ পর্যায়ক্রমে নিজস্ব আছে, এই বিষয়টা আমরা সামনের দিন আলোচনা করবো। এখানে এই প্রশ্নটা অত বেশি ইম্পর্টেন্ট না। তার নিজস্ব শাসন অনুসরণ এবং পদ্ধতি কার্যকারিতা মূল্যায়ন করা প্রয়োজন হতে পারে। আচ্ছা, বোর্ডের চলমান উন্নতি প্রচেষ্টার অংশ হিসেবে ফলাফলগুলি ব্যবহার করুন এবং সুপারভাইজারের প্রয়োজন অত বেশি আমাদের ইম্পর্টেন্ট না। তারপরে একবার দেখে যাবেন যে যেহেতু বেসেল কমিটির নির্দেশিকা, তো বেসেল কমিটির নির্দেশিকা আমাদের আসতে পারে বোর্ডের কর্মক্ষমতা পরিমাপের জন্য। বেসেল কমিটির নির্দেশিকা খুব বেশি ইম্পর্টেন্ট না, তো আমরা দেখবো না। তারপরে আছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বোর্ড বরখাস্ত বা বিলুপ্ত করা। তার বাংলাদেশ ব্যাংক কখন আমাদের বোর্ড বিলুপ্ত করে, বোর্ড বরখাস্ত করে? হ্যাঁ, যেমন এবারে দেখুন, অনেক কটা ব্যাংকের বোর্ড কি করেছে, ডিসমিস করেছে, তাই না? তো মানে বরখাস্ত করেছে, বিলুপ্ত করেছে। বাংলাদেশের যে সরকার অনেকগুলো ব্যাংকের কি করেছে, আমাদের বোর্ডকে তারা বিলুপ্ত ঘোষণা করেছে। তো বিলুপ্ত ঘোষণা কি কারণে করে? সাধারণত প্রথম এবং প্রধান কারণ হচ্ছে গ্রাহকের স্বার্থ যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে এটা আমাদের বোর্ড বিলুপ্ত হবেই হবে।
গ্রাহকের স্বার্থ, গ্রাহকের আমানতকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে এখানে আমাদের বোর্ড বিলুপ্ত করবে, কারণ একটাই, এই কারণেই। হ্যাঁ, আচ্ছা, বলা হচ্ছে 1991 সালে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে একটি ব্যাংকের সম্পূর্ণ বোর্ড বরখাস্ত বা বিলুপ্ত করার নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছে যদি নিয়ন্ত্রকের কাছে প্রতীয়মান হয় যে, মানে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রতীয়মান হয় যে বোর্ড আমানতকারীদের বা ব্যাংকের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। বোর্ড আমানতকারীদের বা ব্যাংকের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে, তাহলে সে বোর্ডকে কি করতে পারে? বিলুপ্ত করতে পারে। আচ্ছা, যদি বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে যে একটি ব্যাংকিং কোম্পানি বোর্ড তার কার্যাবলী এমনভাবে পরিচালনা করেছে যা ব্যাংকিং কোম্পানি ও তার আমানতকারীদের স্বার্থের জন্য ক্ষতিকর। তো কথা বলা আছে যে আমাদের যদি ব্যাংকের পরিচালনা বোর্ড যদি বাংলাদেশ ব্যাংকের কাছে এটা মনে হয় যে তাদের জন্য মানে বোর্ডের অন্যান্য সদস্যদের জন্য সেটা ক্ষতিকর বা গ্রাহকের স্বার্থ রক্ষা হয়নি বা ব্যাংকের জন্য আমাদের এটা ক্ষতিকর, তাহলে সেই ক্ষেত্রে সে বোর্ডকে বিলুপ্ত ঘোষণা করতে পারে। তারপরে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত ব্যক্তিকে বোর্ডের সকল ক্ষমতা এবং দায়িত্ব ব্যাংকের দায়িত্ব থাকবে। বাংলাদেশ ব্যাংক নিযুক্ত করবে কোনো একজন ব্যক্তিকে নিযুক্ত করবে যে সেই বোর্ডের সকল ক্ষমতা এবং দায়িত্ব পালনের জন্য। উপরন্তু আইনের ধারা 46-এর অধীনে বাংলাদেশ ব্যাংক একটি ব্যাংকিং কোম্পানির চেয়ারম্যান, পরিচালক এবং নির্বাহী কর্মকর্তাদের অপসারণের জন্য একটি লিখিত আদেশ জারি করতে পারে যা ব্যাংকের কার্যাবলী এমনভাবে পরিচালনা করা থেকে বিরত রাখার প্রয়োজন মনে করে। ব্যাংক এবং আমানতকারীর স্বার্থ এবং তাহলে মোট কথা আমরা বুঝলাম যে বাংলাদেশ ব্যাংক বোর্ডকে ঘোষণা করতে পারে, বরখাস্ত করতে পারে যদি ব্যাংকের স্বার্থে আঘাত হানে বা কাস্টমারের স্বার্থ রক্ষা করতে যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে এটা করতে পারে। এবং বাংলাদেশ ব্যাংক তারপরে কোনো ব্যক্তিকে বোর্ডের ক্ষমতা দিয়ে বা দায়িত্ব দিতে পারে, কোনো একজন ব্যক্তিকে সেটা দিতে পারে। অ্যাপয়েন্টমেন্ট অফ অবজারভার, পর্যবেক্ষক নিয়োগ। তো এখানে আছে পর্যবেক্ষক নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক 19 পর্যবেক্ষক নিয়োগ করে। এখানে বলা আছে ভালো কর্পোরেট গভর্নেন্স, প্রচার, দায়িত্বশীল এবং ক্রেডিট অনুশীলনকে উৎসাহ করতে আমানতকারীদের স্বার্থ রক্ষা করার জন্য 1991 সালে ব্যাংক কোম্পানি আইন বাংলাদেশ ব্যাংকের প্রয়োজন মনে করলে কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানকে বা বোর্ডকে পর্যবেক্ষক নিয়োগ করতে দেয়। বাংলাদেশ ব্যাংক যদি মনে করে তাহলে একজন পর্যবেক্ষক নিয়োগ দিতে পারে। আইনের ধারা 49 অনুযায়ী বাংলাদেশ ব্যাংক তার একজন কর্মকর্তাকে ব্যাংক পরিচালনা পর্ষদ, কমিটি বা অন্য প্রাসঙ্গিক সংস্থার যে কোনো সভার কার্যক্রম নিরীক্ষণের জন্য নিয়োগ দিতে পারে এবং ব্যাংকে এই ধরনের সবাই কর্মকর্তাকে কথা বলার সুযোগ প্রদান করতে পারে। তাহলে এখানে আমাদের পর্যবেক্ষক কখন নিয়োগ করে? পর্যবেক্ষক যখন দেখে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকে দুর্নীতি হয়েছে, কোনো ব্যাংকের সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কি করে? একজন তার মনোনীত ব্যক্তিকে পর্যবেক্ষকের দায়িত্ব দিতে পারে। পর্যবেক্ষক সেখানে ব্যাংকে মিটিং করতে পারে, সেই মিটিংয়ে তাদের স্বাধীনভাবে কথা বলার একটা পরিবেশ তৈরি করে। আচ্ছা, তো অতিরিক্ত কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংকের বিষয়ে রিপোর্ট প্রদান করতে পারেন। জি, আপনি কি কোন পত্র নিচ্ছেন? কোন পত্র নিচ্ছেন? ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট? আচ্ছা, তো একটা ফোন আসছিল, সরি। পর্যবেক্ষক নিয়োগ, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকে যদি মনে করে যে পর্যবেক্ষক নিয়োগ করা জরুরি, সেখানে পর্যবেক্ষক নিয়োগ করতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো এই পর্যবেক্ষক নিয়োগ পর্যন্ত আমাদের এখানে শেষ পর্যন্ত আছে। আমরা পরে যে এটা লেকচার শিট দেখলাম, তো হচ্ছে 2, পরে লেকচার শিট 3 থেকে আলোচনা করবো ইনশাল্লাহ।
তো তাহলে আজকে এ পর্যন্ত এটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।